ক্লাস। আমরা আগের ক্লাসগুলোতে বা আগের ক্লাসটাতে জাতীয় আয়ের পরিমাপ পদ্ধতি কি কি হতে পারে এবং একটি পরিমাপ পদ্ধতি আয় শুমারি পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব জাতীয় আয় পরিমাপের বাকি দুটো পদ্ধতি নিয়ে। একদম প্রথমেই আমরা শুরু করব ব্যয় শুমারি পদ্ধতি বা এক্সপেন্ডিচার সেন্সাস মেথড দিয়ে। ব্যয় শুমারি পদ্ধতির ক্ষেত্রে আমরা যখন জাতীয় আয়ের বৃত্ত স্রোত আগের ক্লাসে দেখিয়েছিলাম, সেখানে যেটা দেখিয়েছিলাম যে হাউসহোল্ড বা পরিবার যে টাকাটা আয় করে সেটাই পুরোটা তারা ব্যয় করে। তার মানে যদি ব্যয়টা পরিমাপ করা যায় তাহলে তাদের আয়টাও বেরিয়ে আসে। এটাই হচ্ছে ব্যয় শুমারি পদ্ধতির লক্ষ্য। তাহলে প্রথমেই আমাদের এই পদ্ধতিতে যেটা করা হয়, ব্যয়গুলিকে কয়েকটা ভাগে ভেঙে নেওয়া হয়। আমরা তো নানান রকম ব্যয় করি। প্রথমেই যে ব্যয়টা আসে সেটা হচ্ছে কনজাম্পশন এক্সপেন্ডিচার বা ভোগ ব্যয়। সাধারণত আমরা যারা সাধারণ লোক, আমাদের খরচ বলতে মেনলি কনজাম্পশন এক্সপেন্ডিচার বা ভোগ ব্যয়। সেটা আমরা নানান রকম জিনিসের জন্য খরচ করি, নানান রকম দ্রব্য, সেবা, গুডস অ্যান্ড সার্ভিসেস কেনার জন্য খরচ করি। ফলে আমরা যারা সাধারণ লোক, আমাদের পুরো ব্যয়টাই হচ্ছে কনজাম্পশন এক্সপেন্ডিচার বা ভোগ ব্যয়। এখন দেখা যাক এই ভোগ ব্যয়ের মধ্যে কি কি ধরনের ব্যয় থাকে। প্রথমে হচ্ছে নন ডিউরেবল কনজিউমার গুডস বা অস্থায়ী ভোগ্য দ্রব্য, যেমন খাদ্য খেলাম শেষ হয়ে গেল, বস্ত্র বা ক্লথ, এই জাতীয় দ্রব্যগুলোকে আমরা বলি অস্থায়ী দ্রব্য। এরকম আরো অনেক কিছু থাকতে পারে, নানান রকম সেবা কার্যাদি থাকতে পারে, যেমন স্কুলে ক্লাস হচ্ছে, টিউশনে ক্লাস হচ্ছে, এগুলো সব নানান রকমের, বা ডাক্তার দেখানো হচ্ছে, এগুলো সব নন ডিউরেবল কনজিউমার গুডস বা সার্ভিসেস। এর পিছনে যে খরচটা করা হয় সেটা কনজাম্পশন এক্সপেন্ডিচারের মধ্যে আসবে। এরপর চলে আসে কনজিউমার ডিউরেবলস। কিরকম? যে ভোগ্য দ্রব্যগুলো একটা বড় সময় ধরে চলে, যেমন গাড়ি, টেলিভিশন, ফ্রিজ ইত্যাদি। যেহেতু এগুলো একবার কিনলে একটা বড় সময় ধরে, একটা 5-6 বছর 10 বছর ধরে চলবে, তাই এগুলোর ক্ষেত্রে হিসাবটা একটু অন্যভাবে করা হয়। আমি জাস্ট একটা উদাহরণ নিচ্ছি, যে ধরা যাক একটা টেলিভিশন কেনা হয়েছে 80,000 টাকা খরচ করে, যেটার আয়ু মোটামুটি ধরে নেওয়া যায় 10 বছর। হ্যাঁ, ওটা 11 বছর 12 বছরও চলতে পারে, আবার 6 বছর 7 বছরেও খারাপ হয়ে যেতে পারে, কিন্তু আনুমানিক বা এস্টিমেটেড আয়ু বা লাইফ স্প্যান আমরা ধরে নিয়েছি টেলিভিশনটা চলবে 10 বছর। এবার 80,000 টাকা করে কেনা হয়ে 80,000 টাকা দিয়ে কেনা হয়েছে। যে বছর কেনা হলো সেই বছরই কিন্তু আমরা ভোগ ব্যয় 80,000 এইভাবে ধরবো না, যেহেতু এটা 10 বছর ধরে চলবে, তাই 10 বছরের মধ্যে এটাকে আমরা ভেঙে নেব। 80,000 টাকা 10 বছর দিয়ে ভাগ করলে প্রতি বছরে আসে 8,000 টাকা। তাহলে প্রত্যেক বছরে আমরা 8,000 টাকা করে এই ভোগ্য দ্রব্যের জন্য খরচ ধরে নেব। 3 নম্বর হচ্ছে নানান ধরনের সেবা কার্য, যেমন চুল কাটা, পড়াশোনা করার জন্য আমরা যে টাকাটা খরচ করি, ডাক্তার দেখানোর জন্য আমরা যে টাকাটা খরচ করি, বা চিকিৎসার জন্য, মেডিকেল ফ্যাসিলিটিস পাওয়ার জন্য, এই সব কিছু, বা বেড়াতে যাই, হোটেলে থাকি, হোটেলে থাকার জন্য যে টাকাটা খরচ করি, এটা কিন্তু হোটেলের পরিষেবা বা সার্ভিসটা পাওয়ার জন্য। এই সমস্ত রকম খরচ হচ্ছে 3 নম্বর। তাহলে কনজাম্পশন এক্সপেন্ডিচার বা ভোগ ব্যয় 3 রকমের খরচ নিয়ে তৈরি। এক হচ্ছে খাদ্য, বস্ত্র, ফুড বা ক্লোদিংস এর মতো নন ডিউরেবল কনজিউমার গুডস, অস্থায়ী ভোগ্য দ্রব্য। তারপর হচ্ছে স্থায়ী ভোগ্য দ্রব্য, যেমন ফ্রিজ অ্যান্ড গাড়ি, কনজিউমার ডিউরেবলস।
এবং লাস্ট হচ্ছে সার্ভিসেস বা সেবা কার্যালয়। এই তিন ধরনের খরচকে নিয়ে একটা দেশের কনজাম্পশন এক্সপেন্ডিচার বা ভোগ ব্যয় বের করা হয়। এরপর চলে আসে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার বা বিনিয়োগ ব্যয়। আমরা খুব স্বাভাবিকভাবেই জানি ইনভেস্টমেন্ট করে বিজনেস ক্লাস, কনজিউমার ক্লাস ইনভেস্ট করেন। যদি একটু ভুল জানি, আমরা আমাদের সেভিংসটাকে ইনভেস্টমেন্ট বলে থাকি, কিন্তু অর্থনীতিতে সেভিংস আর ইনভেস্টমেন্ট সম্পূর্ণ আলাদা। আমরা সেভ করি, সেটা ব্যাংকের মাধ্যমে লোন হয়ে যদি বিজনেস ক্লাসের হাতে পৌঁছায় তখন সেটাকে বলা হয় ইনভেস্টমেন্ট। এবার এই ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ ব্যয় ক রকমের হতে পারে। একদম প্রথম হচ্ছে ফিক্সড ইনভেস্টমেন্ট বা স্থায়ী মূলধন, যেমন কারখানা তৈরি করা, যন্ত্রপাতি কেনা, এগুলো ফিক্সড ইনভেস্টমেন্ট বা স্থায়ী বিনিয়োগের মধ্যে পড়বে। এরপর চলে আসে ইনভেন্টরি ইনভেস্টমেন্ট বা উদ্বৃত্ত বা অবিকৃত মজুদ দ্রব্য। একটা কারখানা যে দ্রব্যগুলো উৎপাদন করে তার মধ্যে যেটা বিক্রি হয় সেটাকে যেমন ধরা হবে, ঠিক তেমনি যেটা বিক্রি হলো না সেটাকে ইনভেস্টমেন্ট হিসাবে ধরা হবে। অবশ্যই সেটা পরের বছর গিয়ে হয়তো বিক্রি হবে, কিন্তু সেই বছর সেটাকে ইনভেস্টমেন্ট হিসাবে ধরা হবে। অর্থাৎ অবিকৃত বা মজুদ দ্রব্য হচ্ছে ইনভেন্টরি ইনভেস্টমেন্ট। 3 নম্বরে চলে আসছে রেসিডেন্সিয়াল কনস্ট্রাকশন বা ঘরবাড়ি নির্মাণ। ঘরবাড়ি নির্মাণ করার জন্য এটা শুধু যে বিজনেস ক্লাস করে তা নয়, আমরাও করি। অর্থাৎ যখন আমি একটা বাড়ি কিনলাম বা বাড়ি তৈরি করলাম তার জন্য যে টাকাটা খরচ হলো সেটাও কিন্তু ইনভেস্টমেন্ট হিসাবেই ধরা হবে। সুতরাং ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার বা বিনিয়োগ ব্যয়ের মধ্যে 3 ধরনের ব্যয় চলে আসছে। এক হচ্ছে কারখানার যন্ত্রপাতি, মূলধন, কারখানা বাড়ি, ফ্যাক্টরি বিল্ডিং এসব তৈরি করার জন্য যে টাকাটা খরচ করা হয়, দ্যাট ইজ ফিক্সড ইনভেস্টমেন্ট বা স্থায়ী বিনিয়োগ। একটা কোম্পানি যে পরিমাণ দ্রব্য তৈরি করে তার যতটা বিক্রি হয় না, মজুদ হয়ে যায় বা ইনভেন্টরি হয়, সেটাকে বলা হয় ইনভেন্টরি ইনভেস্টমেন্ট বা অবিক্রিত বা মজুদ দ্রব্যের বিনিয়োগ। আর হচ্ছে ঘর বাড়ি নির্মাণ করার জন্য যে টাকাটা খরচ হয়, দ্যাট ইজ কল্ড রেসিডেন্সিয়াল কনস্ট্রাকশন বা ঘর বাড়ি নির্মাণের জন্য বিনিয়োগ। এই 3 রকমের ব্যয়কে যোগ করে বের করা হয় বিনিয়োগ ব্যয়। এরপর চলে আসে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা সরকারি ব্যয়। গভর্নমেন্ট যে টাকাটা ট্যাক্স হিসাবে নেয় সেটা তো আমাদেরই টাকা, তাহলে অবশ্যই তার খরচটাকে এখানে হিসাবে আনতে হবে। গভর্নমেন্ট সেই টাকাটা দুটো পারপাসে খরচ করে। একটা হচ্ছে সেই বছরে তৈরি ফাইনাল গুডসের জন্য যে টাকাটা খরচ করে। দেখ, এখানে মাথায় রাখতে হবে যে সরকার খরচ করে কিসের পিছনে? স্কুল, কলেজ ইত্যাদি তৈরির জন্য, রাস্তাঘাট, ব্রিজ ইত্যাদি বানানোর জন্য বা সারানোর জন্য, অথবা চাল ডাল প্রভৃতি রেশন দোকানের মাধ্যমে দেওয়ার জন্য সে কিনে থাকে, অথবা সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার জন্য, ফর দ্য স্যালারি অফ দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ। এই সব কিছুকেই ধরা হয় সেই বছরের সম্পূর্ণ দ্রব্য। তাহলে এগুলোর পিছনে সরকার টাকা খরচ করছে। এছাড়া দ্বিতীয় যে জায়গায় সরকার খরচ করে সেটা হচ্ছে ট্রান্সফার এক্সপেন্ডিচার বা হস্তান্তর ব্যয়। নানান রকম অ্যালাউন্সেস দেওয়ার জন্য, ভাতা দেওয়ার জন্য, অথবা ভর্তুকি দেওয়ার জন্য, টু প্রোভাইড সাবসিডি, সরকার তার টাকা খরচ করে। এবার আমরা জানি ট্রান্সফার ইনকাম বা ট্রান্সফার এক্সপেন্ডিচার বা ট্রান্সফার পেমেন্ট যেহেতু প্রোডাকশন থেকে আসে না বা প্রোডাকশনের পিছনে খরচ হচ্ছে না, তাই এইটাকে জাতীয় আয়ে ইনক্লুড করা হয় না, এটা বাদ যাবে। এটা বাদ দিয়ে বাকিটা গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের মধ্যে ধরা হবে। এরপর যেটা আসে সেটা হচ্ছে নেট এক্সপোর্ট বা নিট রপ্তানি।
নেট এক্সপোর্টের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ভ্যালু অফ এক্সপোর্ট। অবভিয়াসলি আমাদের দেশে তৈরি হওয়া দ্রব্য এবং সেবার জন্য বিদেশিরা যে টাকাটা খরচ করে সেটাকেই আমরা এক্সপোর্ট বলি। এবার বিদেশিরা যে টাকাটা খরচ করছে সেটা অবভিয়াসলি আমাদের দেশের আয়। তাহলে বিদেশিরা যে টাকাটা খরচ করছে বা ভ্যালু অফ এক্সপোর্ট বা রপ্তানি মূল্য আমাদের আয় হিসাবে আসা উচিত। কিন্তু আমাদের আয়ের একটা অংশ আমরা আবার বিদেশি জিনিসের পিছনে খরচ করি, অর্থাৎ যে আমাদের আয়ের একটা অংশ আমাদের দেশ থেকে বেরিয়ে চলে যাচ্ছে। তার মানে আমাদের ব্যয়ের একটা অংশ যেটা আমরা বিদেশি জিনিসের পিছনে ব্যয় করেছি সেটা আমাদের দেশ থেকে বেরিয়ে চলে যাচ্ছে, অতএব সেটাকে বাদ দিয়ে দিতে হবে। আমরা যখন বিদেশি দ্রব্য কিনি সেটাকে বলা হয় ইম্পোর্ট বা আমদানি। সো ভ্যালু অফ ইম্পোর্ট বা আমদানি মূল্য ভ্যালু অফ এক্সপোর্ট থেকে মাইনাস করা হলে যেটা পড়ে থাকে তাকে নেট রপ্তানি বা নেট এক্সপোর্ট বলে। সুতরাং এই নেট এক্সপোর্টটাকে আরেক প্রকার ব্যয় হিসাবে ধরা হবে। তাহলে আমরা ব্যয় হিসাবে কি কি পেলাম? কনজিউমার এক্সপেন্ডিচার বা ভোগ ব্যয়, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার বা বিনিয়োগ ব্যয়, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা সরকারি ব্যয়, এবং নেট রপ্তানি বা নেট এক্সপোর্ট। এই চার রকমের ব্যয়কে যোগ করলে একটা দেশের মোট ব্যয় বেরিয়ে চলে আসে, অর্থাৎ কনজাম্পশন এক্সপেন্ডিচার প্লাস ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার প্লাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার প্লাস নেট এক্সপোর্ট যোগ করলে যেটা বেরোয় সেটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস। সেখান থেকে অবশ্যই আমরা জানি সেখানে এনএফআই এ যোগ করলে এবং তার নেট ইনডিরেক্ট ট্যাক্স মাইনাস করলে এবং ডেপ্রিসিয়েশন মাইনাস করলে আমরা পেয়ে যাব ন্যাশনাল ইনকাম। এই হলো এক্সপেন্ডিচার সেন্সাস মেথডের মেন থিম। এবার এক্সপেন্ডিচার সেন্সাস মেথডের ক্ষেত্রে একটা জিনিস আমাদের দেখানো হয়, সেটা আমরা এবার একটু দেখাবো। এক্সপেন্ডিচার সেন্সাস মেথডে আছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম ইজিক্যাল টু ন্যাশনাল ইনকাম, যেটাকে আমরা বলতে পারি ইনকাম হিসাবে ওয়াই ধরা হয়। এবার যে দেশটা যদি একটা ক্লোজড ইকোনমি হয়, বদ্ধ অর্থনীতি, অর্থাৎ যে অর্থনীতিতে ট্রেড নেই, তাহলে খুব স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে এক্স মাইনাস এম থাকবে না। তাহলে সি প্লাস আই প্লাস জি ইজিক্যাল টু ওয়াই হবে। এবার যদি দেশটাকে আমরা একটা সিম্পল অর্থনীতি ধরি, সরল অর্থনীতি যেখানে সরকারও নেই, তাহলে জিও বাদ চলে যাবে। তাহলে আলটিমেটলি আমার থাকছে সি প্লাস আই ইজিক্যাল টু ন্যাশনাল ইনকাম। এবার এখানে যদি আমি আই কে এপাশে রেখে সি কে এপাশে পাঠিয়ে দিই তাহলে মাইনাস সি হয়ে যাবে। তার মানে ইনকাম থেকে, আয় থেকে ভোগ ব্যয় যদি বাদ দিই তাহলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে সঞ্চয় বা সেভিংস, সেভিংস ইনভেস্টমেন্টের সমান। এটাকে বলা হয় বিনিয়োগ ও সঞ্চয়ের সমতা বা ইনভেস্টমেন্ট সেভিংস আইডেন্টিটি। এই জিনিসটা এখানে এই প্রসঙ্গে এলো বলে আমি একটু দেখিয়ে দিলাম। এটা অ্যাকচুয়ালি তোমরা সিম্পল কেনশিয়ান মডেল পড়ার সময় আরো ভালোভাবে বিষয়টা দেখতে পাবে। তাহলে এই হলো
ব্যয়শুমারি পদ্ধতি বা এক্সপেন্ডিচার সেন্সাস মেথড। এবার আমরা পরবর্তী পদ্ধতিতে চলে যাব, যেটা হচ্ছে উৎপাদন শুমারি পদ্ধতি বা প্রোডাক্ট সেন্সাস মেথড। এই পদ্ধতিতে কি করা হয়, কোনো একটা দেশে অবশ্যই তার রাজনৈতিক সীমানার মধ্যে বা যেটাকে আমরা বলতে পারি ডোমেস্টিক টেরিটরিতে সারা বছরে যা যা গুডস বলতে এখানে কেবলমাত্র ফাইনাল গুডস বা সম্পূর্ণ দ্রব্যকেই ধরা হবে, কোনো অন্তর্বর্তী দ্রব্যকে নেওয়া হবে না, কোনো ইন্টারমিডিয়েট গুডস উইল নট বি ইনক্লুডেড। যা যা ফাইনাল গুডস প্রডিউসড হচ্ছে, সম্পূর্ণ দ্রব্য উৎপাদিত হচ্ছে, এবং সেবা সার্ভিসেস। তাহলে একটা দেশের ডোমেস্টিক টেরিটরি মানে রাজনৈতিক সীমানার মধ্যে যা যা সম্পূর্ণ দ্রব্য এবং সেবা ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড হচ্ছে, তার মানি ভ্যালু আর্থিক মূল্যটা বের করা হয় প্রোডাক্ট সেন্সাস মেথড বা উৎপাদন শুমারি পদ্ধতিতে। আমরা ন্যাশনাল ইনকামের সেকেন্ড ক্লাসে দেখেছিলাম যে এই উৎপাদন মূল্যটাই হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা স্থূল অভ্যন্তরীণ বা ঘরোয়া উৎপাদন বাজার দামে। তার মানে উৎপাদন শুমারি পদ্ধতি বা প্রোডাকশন সেন্সাস মেথড যেটা করে সেটা হচ্ছে জিডিপি এমপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস বা স্থূল অভ্যন্তরীণ উৎপাদন বাজার দামে এইটা বের করে। এবং তার থেকে আমাদের অবশ্যই আমি আগের ক্লাসটায় দেখিয়েছি যে তার থেকে আমরা জাতীয় আয় কিভাবে বের করি, সেটা একটা আলাদা পদ্ধতি। কিন্তু তাহলে উৎপাদন শুমারি পদ্ধতির মেইন টার্গেট হচ্ছে জিডিপি এমপি বের করা। এই বের করার ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ সমস্যা এসে হাজির হয়। সেই সমস্যাটা কি, প্রথমে আমরা সেটাকে নিয়ে আলোচনা করব। এই সমস্যা, ধরা যাক একটা ফার্ম আছে যে তুলো উৎপাদন করেছে, 1000 টাকার তুলো উৎপাদন করেছে। আমি নাম দিলাম ধরা যাক ফার্ম এ। আরেকটা ফার্ম বি, সেই 1000 টাকার তুলো ফার্ম এর কাছ থেকে কিনে তাই দিয়ে সে সুতো তৈরি করেছে, যে সুতো সে বাজারে বিক্রি করলো 1500 টাকায়। এবার আরেকটা ফার্ম ধরা যাক ফার্ম সি, যে ফার্ম বি এর কাছ থেকে 1500 টাকার সুতোটা কিনে তাই দিয়ে ক্লথ বা কাপড় তৈরি করেছে, যে কাপড় সে বাজারে বিক্রি করেছে 2500 টাকায়। আরো ধরা যাক আরেকটা ফার্ম ডি, যে এই ফার্ম সি এর কাছ থেকে কাপড় কিনে সেই কাপড় থেকে জামা তৈরি করেছে, যে জামা বিক্রি করেছে 5000 টাকায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 4টে আলাদা ফার্ম, 4টে আলাদা উৎপাদন ব্যবস্থা। প্রথম ফার্ম 1000 রুপিসের গুডস প্রডিউস করেছে, সেকেন্ড ফার্ম 1500 রুপিসের গুডস প্রডিউস করেছে, থার্ড ফার্ম 2500 রুপিসের গুডস প্রডিউস করেছে, আর ফোর্থ ফার্ম 5000 টাকার গুডস প্রডিউস করেছে। অ্যাকর্ডিং টু প্রোডাক্ট সেন্সাস মেথড আমরা যদি এই 4টে উৎপাদনকে যোগ করি তাহলে আমরা টোটাল প্রোডাকশন পাবো 1000 প্লাস ফার্ম বি এর 1500 প্লাস ফার্ম সি এর 2500 প্লাস ফার্ম ডি এর 5000, মোট 10,000 টাকার উৎপাদন আমরা পাবো। তাহলে এখান থেকে যেহেতু উৎপাদনটাই আয়, আমরা ধরতে পারি 4টে ফার্ম মিলিতভাবে টোটাল 10,000 টাকা আয় করেছে। কিন্তু এখানে একটা সমস্যা তৈরি হয়। আমি যদি ইনকাম সেন্সাস মেথড ব্যবহার করি
এবং ফার্ম এর কে বলি ভাই তুমি কত টাকা তুলো বিক্রি করে কত টাকা পেয়েছো, ফার্মে অবশ্যই বলবে আমি 1000 টাকাই পেয়েছি। সো ফার্মের অ্যাকচুয়াল ইনকাম 1000 টাকাই হবে। এবার যদি ফার্ম বি কে বলি তুমি কি তাহলে 1500 টাকা আয় করেছো, ফার্ম বি বলবে কি করে 1500 টাকা আয় হয়, আমার খরচ আছে না, আমি 1000 টাকা তুলো কিনেছিলাম, তার থেকে 1500 টাকা আয় করেছি, তার মানে আমার অ্যাকচুয়াল আয় হয়েছে 500 টাকা। তার মানে ফার্ম বি এর অ্যাকচুয়াল ইনকাম হচ্ছে 500 টাকা। ফার্ম সি এর ক্ষেত্রে যদি ধরি যে তুমি কাপড় বিক্রি করে 2500 টাকা পেয়েছো, তার মানে তোমার 2500 টাকা ইনকাম, সে বলবে আরে বাবা আমার তো 1500 টাকা খরচ হয়েছে সুতো কিনতে, সেটা মাইনাস করো তবে তো আমার প্রফিট আসবে, তার মানে আমার প্রফিট হচ্ছে 1000 টাকা। তাহলে ফার্ম সি এর ইনকাম হচ্ছে 1000 টাকা। আর ফার্ম ডি কে যদি জিজ্ঞেস করি যে তোমার কি তাহলে জামা বিক্রি করে 5000 টাকা হয়েছে আজ, সে বলবে আরে 2500 টাকার কাপড় কিনেছিলাম, সেটা আমার খরচ, মাইনাস করো তবে তো আমার প্রফিট, অ্যাকচুয়ালি আমার প্রফিট হয়েছে 2500 টাকা। তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফার্মগুলোর অ্যাকচুয়াল ইনকাম, যেটাকে যোগ করলে অবশ্যই আমরা পাবো তাদের টোটাল ইনকাম, যেটা 5000 টাকা। কিন্তু প্রোডাক্ট সেন্সাস মেথড বলছে তাদের ইনকাম হচ্ছে 10,000 টাকা। তার মানে সোজা কথায় প্রোডাক্ট সেন্সাস মেথড তাদের ইনকামটাকে অনেকটা বাড়িয়ে দেখাচ্ছে বা ইনফ্লেটেড ভ্যালু দিচ্ছে। এখন এই ইনফ্লেটেড ভ্যালুটা কেন আসে? ইনফ্লেটেড ভ্যালুটা আসে প্রবলেম অফ মাল্টিপল কাউন্টিং বা বহু গণনার সমস্যার জন্য। কিরকম? প্রথম ফার্ম তুলো তৈরি করেছে 1000 টাকা, ভালো কথা, তার ইনকাম তো 1000ই ধরা হয়েছে। দ্বিতীয় ফার্ম সেই তুলোটা ব্যবহার করে সুতো বানিয়েছে 1500 টাকা। এবার লক্ষ্য কর এই 1500 টাকা যে ভ্যালুটা, তার মধ্যে তুলোর 1000 টাকা তো ধরা আছে, ধরে 1500 টাকা করা হয়েছে, নইলে তুলোর টাকা উঠবে কি করে? তার মানে এই 1500 টাকার মধ্যে তুলোর 1000 টাকা ধরা রয়েছে। 3 নম্বর, তার মানে অ্যাকচুয়ালি সুতোর জন্য এই ফার্মটা আয় করেছে 500 টাকা, কারণ 1500 টাকায় সে সুতো বিক্রি করেছে, যার মধ্যে তুলোর 1000 টাকা আছে, তাহলে অবভিয়াসলি সুতোর জন্য সে 500 টাকা পেয়েছে। এবার পরের ফার্মটাতে চলে আসে, যে কাপড় তৈরি করেছে সেই কাপড় 2500 টাকায় বিক্রি করেছে, কিন্তু সেই 2500-এর মধ্যে তো 1500 সুতো, আবার 1500-এর মধ্যে 1000 তুলো, তার মানে এই কাপড়ের মধ্যে সুতোও যেমন আছে তুলোও আছে, তার মানে তুলোর 1000 টাকা, সুতোর 500 টাকা, দুটো মিলে 1500 টাকা এই 2500-এর মধ্যে ঢুকে আছে। তাহলে এই 1500 যদি আমি বাদ দিই, অ্যাকচুয়ালি কাপড়ের জন্য এসছে 1000 টাকা। লাস্টে চলে আসি জামার ক্ষেত্রে, সেখানে 5000 টাকার জামা তৈরি হয়েছে, এই 5000 টাকার জামার মধ্যে 2500 টাকার কাপড় ধরা আছে, এবার কাপড়ের মধ্যে সুতো আছে, সুতোর মধ্যে তুলো আছে, তার মানে পুরো ব্যাপারটা দাঁড়িয়ে গেল এইরকম, যেই কাপড়ের মধ্যেই জামার মধ্যে কাপড় আছে, কাপড়ের মধ্যে সুতো আছে, সুতোর মধ্যে তুলো আছে, তাহলে তুলো 1000 টাকা, সুতো 500 টাকা, কাপড় অবভিয়াসলি বাকিটা 1000 টাকা, সব কটার মিলিয়ে টোটাল 2500 টাকা মাইনাস করলে অ্যাকচুয়ালি জামার জন্য এসছে 2500 টাকা। তাহলে যেটা দেখা যাচ্ছে, সুতোর যখন 1500 ধরছি তার মধ্যে তুলো ঢুকে গেছে, কাপড়ের যখন 2500 ধরছি তার মধ্যে তুলো সুতো দুজনেই ঢুকে গেছে, জামার যখন 5000 ধরছি তার মধ্যে তুলো সুতো কাপড় তিনটেই ঢুকে বসে আছে। তার মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে তার ইনগ্রেডিয়েন্ট গুলোর ভ্যালু ঢুকে আছে, যার ফল হয়েছে যেটা তুলো 4 বার কাউন্ট হয়েছে, একবার নিজে, একবার সুতোর মধ্যে, একবার কাপড়ের মধ্যে,
আর লাস্টে জামার মধ্যে তুলো 4 বার কাউন্ট হয়েছে। ঠিক তেমনি সুতো 3 বার কাউন্ট হয়েছে, একবার নিজে, একবার কাপড়ের মধ্যে, আরেকবার জামার মধ্যে। আর কাপড় সেও 2বার কাউন্ট হয়েছে, একবার নিজে, আরেকবার জামার মধ্যে। তার মানে এক একটা জিনিস বহুবার কাউন্টেড হয়ে যাচ্ছে। যদি আমরা সিম্পল প্রোডাক্ট সেন্সাস মেথড, মানে তুমি কত টাকার জিনিস বানিয়েছো, বানিয়ে বিক্রি করেছো, সেটা যদি ধরি, তাহলে এই কাণ্ড হয়ে যাচ্ছে। এটাকেই বলা হয় প্রবলেম অফ মাল্টিপল কাউন্টিং বা বহু গণনার সমস্যা। তুলো 4 বার কাউন্ট হয়েছে, হওয়া উচিত ছিল 1 বার। তার মানে বাকি যে 3 বার, 1000, 1000, 1000, টোটাল বাকি যে 3 বার, টোটাল 3000 টাকা এক্সট্রা কাউন্টিং হয়ে গেছে। অতএব এটা বাদ যাওয়া উচিত ছিল। সুতো একবারই ধরার কথা, সেখানে 3 বার ধরা হয়েছে। তাহলে বাকি যে 2 বার, সুতোর 500 টাকা, শুধু সুতো ধরলে তার হচ্ছে 500 টাকা, 500 প্লাস 500, 1000 টাকা অ্যাডিশনাল কাউন্টেড হয়ে গেছে। এটাও বাদ যাওয়া উচিত ছিল। কাপড়ের অ্যাকচুয়াল ইনকাম 1000 টাকা, যদি সুতো আর তুলো বাদ দিই 2500 থেকে, কাপড়ের ইনকাম 1000 টাকা। কাপড় 2 বার ধরা হয়েছে, ধরা উচিত ছিল 1 বার। তার মানে কাপড়ের একটা 1000 টাকা এক্সট্রা এসছে, সেটাও বাদ যাওয়া উচিত ছিল। তাহলে টোটাল কত? 10,000 টাকা ছিল টোটাল প্রোডাকশন, তার থেকে কত টাকা বাদ যাচ্ছে? 3000 প্লাস 1000 প্লাস 1000, টোটাল 5000 টাকা বাদ যাচ্ছে। তাহলে অ্যাকচুয়াল ইনকাম পড়ে থাকছে 5000 টাকায়। এটাই অ্যাকচুয়াল ফিগার। কিন্তু মাল্টিপল কাউন্টিং এর জন্য প্রোডাক্ট সেন্সাস মেথডে এটাকে ধরা সম্ভব হয় না। এবার মনে হতেই পারে যে স্যার এটাতে অসুবিধা কি আছে, এগুলো তো সব ইন্টারমিডিয়েট গুডস, আমরা বাদ দিয়ে দিলেই হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তোমরা এখানে একটা চেন অফ প্রোডাকশন দেখছো বলে তোমাদের কাছে বিষয়টা খুব সোজা লাগতে পারে। রিয়েলিটিতে কারখানায় চিনি তৈরি হয়, সেই চিনি কোথায় গেল? তাহলে ন্যাশনাল ইনকাম অথরিটিকে তার পিছন পিছন দৌড়ে বেড়াতে হবে। সেই চিনি যদি তুমি বাড়িতে কিনে নিয়ে আসো, তাহলে সেটা ফাইনাল গুডস হবে। সেই চিনি যদি মিষ্টির দোকান কেনে, তাহলে সেটা ইন্টারমিডিয়েট গুডস হবে। এবার ন্যাশনাল ইনকাম অথরিটিকে মুদিখানার দোকানে বসে থাকতে হবে যে মিষ্টির দোকান কত কিনছে, বাড়িতে কত কেনা হচ্ছে, সব হিসাব চাই। এটা তো বাস্তবে সম্ভব নয়। ফলে প্রোডাক্ট সেন্সাস মেথডের ক্ষেত্রে মাল্টিপল কাউন্টিং এর মতো সমস্যা সৃষ্টি হবেই। এই সমস্যাটাকে এড়ানোর জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় মূল্য সংযোজন পদ্ধতি বা ভ্যালু অ্যাডিশন মেথড বা ভ্যালু অ্যাডেড মেথড। কি সেটা একটু ভালো করে বুঝে নেওয়া যাক। ভ্যালু অ্যাডিশন বা মূল্য সংযোজন হলো কোনো একটা কারখানায় যে জিনিসটা তৈরি হলো, হতে পারে সেই জিনিসটা অন্য কারখানায় হয়তো ইন্টারমিডিয়েট হবে, ধরা হচ্ছে না। কোনো কারখানায় যেটা তৈরি হলো, যেমন ধর সুতো তৈরির কারখানায় সুতো তৈরি হয়েছে, সেটাকেই ফাইনাল গুডস হিসাবে ধরা হবে এবং তার ভ্যালুটা নেওয়া হবে। মানে সুতোর ভ্যালুটা নেওয়া হলো, সুতোর ভ্যালু ছিল 1500 টাকা, সেটাই নেওয়া হলো। তার থেকে মাইনাস করা হবে সেই সুতো বানানোর জন্য যে ইন্টারমিডিয়েট গুডসটাই ব্যবহার হয়েছে। সুতো বানানোর জন্য তুলো ব্যবহার হয়েছে, তুলোর দাম ছিল 1000 টাকা, তার মানে 1500 টাকা থেকে মাইনাস করে মাইনাস করা হবে 1000 টাকাকে, তাহলে বেরোবে হচ্ছে 500 টাকা। এই 500 টাকাটাই হবে ভ্যালু অ্যাডিশন বা মূল্য সংযোজন। তার মানে আলটিমেটলি প্রত্যেকটা কারখানায় যেটা তৈরি হচ্ছে সেটাকে আমরা ফাইনাল গুডস বা সম্পূর্ণ দ্রব্য ধরবো, এবং সেটা বানানোতে যা যা ব্যবহার করা হয়েছে সবকটাকে আমরা অন্তর্বর্তী দ্রব্য বা ইন্টারমিডিয়েট গুডস ধরবো।
এবং ফাইনাল গুডস থেকে ইন্টারমিডিয়েট গুডস এর দাম বাদ দিয়ে আমরা সেই কারখানার ভ্যালু অ্যাডিশন বের করব। বিষয়টা এবার আমাদের আগের এক্সাম্পলের সঙ্গে মিলিয়ে দেখা যাক। প্রথম হচ্ছে তুলো কারখানা, সেখানে তুলো বিক্রি হয়েছে 1000 টাকায়। এখন কথা হচ্ছে তুলো বিক্রিতে কি কোনো জিনিস ব্যবহার, তুলো তৈরি করাতে কি কোনো জিনিস ব্যবহার হয়নি? অবশ্যই হয়েছে, হয়তো শ্রমিক লেগেছে অথবা সার ফার্টিলাইজার লেগেছে, কিন্তু আমরা এখানে মডেলের সিম্পলিসিটির জন্য ধরে নিচ্ছি, নইলে বিষয়টা ভীষণ কমপ্লেক্স বা জটিল হয়ে যাবে, তোমাদের বুঝতে সমস্যা হবে। সেই জন্য আমরা ধরে নিচ্ছি তুলো তৈরিতে কোনো ইন্টারমিডিয়েট গুডস লাগেনি, তার মানে ইন্টারমিডিয়েটস এর গুডস ভ্যালু হচ্ছে 0। তাহলে 1000 হচ্ছে ফাইনাল গুডস এর ভ্যালু, ইন্টারমিডিয়েট গুডস এর ভ্যালু হচ্ছে 0, 1000 মাইনাস 0, ভ্যালু অ্যাডিশন হবে 1000 টাকা। তাহলে তুলো তৈরিতে ভ্যালু অ্যাডিশন হলো, কটন ফ্যাক্টরি বা ফার্ম এতে ভ্যালু অ্যাডিশন হলো 1000 টাকা। এবার চলে আসি ফার্ম বি, যেখানে সুতো তৈরি হচ্ছে, সেখানে ফাইনাল গুডস সুতো, যার ভ্যালু ছিল 1500 টাকা। ইন্টারমিডিয়েট গুডস হিসেবে ব্যবহার করা হয়েছে কাকে? তুলোকে, যার ভ্যালু হচ্ছে 1000 টাকা। তাহলে 1500 টাকা থেকে 1000 টাকা যদি মাইনাস করি, তাহলে ভ্যালু অ্যাডিশন এলো 500 টাকা। তার মানে ফার্ম বি বা থ্রেড প্রোডাকশনে, সুতো তৈরিতে ভ্যালু অ্যাডিশন হলো 500 রুপিস। এবার চলে আসি থার্ড ফার্ম বা ফার্ম সি তে, যেখানে ক্লথ প্রডিউস করা হয়েছে, সেই ক্লথের ভ্যালু ছিল 2500 টাকা, যাতে ইন্টারমিডিয়েট গুডস হিসাবে ইউজ হয়েছে থ্রেড বা সুতো, যার ভ্যালু 1500 টাকা। তাহলে ফার্ম সি তে ভ্যালু অ্যাডিশন হলো 1000 টাকা। লাস্টলি ফার্ম ডি, যেখানে জামা প্রডিউস করা হবে, জামা প্রডিউস করা হয়েছে 5000 টাকা। তাহলে ফাইনাল গুডস হচ্ছে এখানে জামা, তার ভ্যালু হচ্ছে 5000 টাকা। এখানে ইন্টারমিডিয়েট গুডস হচ্ছে ক্লথ, যার ভ্যালু হচ্ছে 2500 টাকা। তাহলে 5000 টাকা থেকে যদি 2500 টাকা মাইনাস করে দিই, ভ্যালু অ্যাডিশন হচ্ছে 2500 টাকা। তাহলে এইভাবে প্রত্যেকটা ফার্মের ভ্যালু অ্যাডিশনকে বের করা হলো। এবার এই ভ্যালু অ্যাডিশন গুলোকে যদি আমি যোগ করে দিই, লক্ষ্য করো একদম সঠিক ইনকামটাই চলে এলো, যেটা হচ্ছে 5000 টাকা। তার মানে মাল্টিপল কাউন্টিং কে আমরা অ্যাভয়েড করতে পারলাম বাই ইউজিং ভ্যালু অ্যাডিশন বা মূল্য সংযোজন মেথড। এখানে দ্বিতীয় আরেকটা পদ্ধতিতেও বিষয়টা করা যেতে পারে, যেটাকে আমরা বলি ফাইনাল গুডস মেথড বা সম্পূর্ণ দ্রব্য পদ্ধতি। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা প্রোডাকশন মানে চেন অফ প্রোডাকশনে লাস্ট যেটা তৈরি হয়েছে, মানে সোজা কথায় যেটাকে এরপর ভোগ করা হবে, সেইটাকে বের করা হয়। যেমন এই চেন অফ প্রোডাকশনের লাস্ট হচ্ছে জামা, জামার মূল্যটাই শুধু নেওয়া হবে। জামার মূল্য যদি নেওয়া হয়, তাহলে দেখো সেটাও 5000, সেক্ষেত্রে আমাদের মিলে যাচ্ছে। ফাইনাল গুডস মেথড আর ভ্যালু অ্যাডেড মেথডস দুটোর ক্ষেত্রেই কিন্তু আমায় ঠিক ফিগার দিচ্ছে। এখন বাস্তবে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে কোন মেথডটা তোমার সোজা লাগবে, ভ্যালু অ্যাডেড মেথডস না ফাইনাল গুডস মেথড, তুমি অবশ্যই বলবে স্যার ফাইনাল গুডস মেথড তো অনেক ঝামেলা কম, এখানে প্রতিটা স্টেজে আমাকে ভ্যালু অ্যাডিশন বের করতে হচ্ছে, ওখানে তো সবের কিচ্ছু ব্যাপার নেই। রিয়েলিটিতে কিন্তু এটা অনেক কঠিন মেথড, ফাইনাল গুডস মেথড অনেক কঠিন, কারণ অ্যাকচুয়ালি জিনিসটা ফাইনাল গুডস হলো কিনা সেই আবার মুদিখানার দোকানে ন্যাশনাল ইনকাম অথরিটিকে বসে থাকতে হবে যে ভাই তুই চিনিটা কিনলি, তুই খাবি তো নাকি মিষ্টি বানাবি? যদি মিষ্টি বানাস তাহলে ধরবো না, খেলে ধরবো। এটা সম্ভব নয়। তার থেকে বেটার চিনির কারখানায় যাও, তোমার কত ভ্যালু অ্যাডিশন নিয়ে চলে এসো, মিষ্টির দোকানে যাও, তোমার কত ভ্যালু অ্যাডিশন নিয়ে চলে এসো, কোনো ঝামেলাই থাকবে, সব মিটিং। এই ভ্যালু অ্যাডিশন মেথড সব থেকে সহজ পরিমাপ পদ্ধতি।
তাহলে এই গেল জাতীয় আয় পরিমাপের তিনটে পদ্ধতি: আয়শুমারি পদ্ধতি বা ইনকাম সেন্সাস মেথড, ব্যয়শুমারি পদ্ধতি বা এক্সপেন্ডিচার সেন্সাস মেথড, আর লাস্টে ভ্যালু অ্যাডেড মেথড বা মূল্য সংযোজন পদ্ধতি। আমরা এই চ্যাপ্টার শেষ করব লাস্ট যে টপিক দিয়ে, সেটা হচ্ছে জাতীয় আয় পরিমাপের সমস্যা বা প্রবলেমস অফ মেজারিং ন্যাশনাল ইনকাম। কিছু মূল সমস্যাকেই শুধু আমি হাইলাইট করব। যেমন প্রথম হচ্ছে উপার্জনকারী একক নির্ণয়ের সমস্যা বা প্রবলেম অফ আইডেন্টিফাইং আর্নিং ইউনিট। কে অ্যাকচুয়ালি আয় করছে, এটা বের করা ইজ ভেরি ডিফিকাল্ট হয়ে যায় কখনো কখনো, কারণ কারুর আয় হস্তান্তর আয় হতে পারে, কারুর আয় ক্যাপিটাল গেন হতে পারে, কারুর আয় ইলিগাল ইনকাম হতে পারে। এগুলোর ক্ষেত্রে আমাকে সেই আয় বাদ দিতে হবে, এবং বাদ দিয়ে সঠিকভাবে আমায় চিহ্নিত করতে হবে যে প্রোডাকশন থেকেই আর্ন করছে কারা। 2 নম্বর প্রবলেম, সঠিক তথ্যের অভাব বা ল্যাক অফ রিলায়েবল ডেটা। বেশিরভাগ ক্ষেত্রেই লোক তার আয় গোপন করে বা পরিষ্কার করে বলতে চায় না। কখনো সে আয় বাড়িয়ে বলে, কখনো সে আয় কমিয়ে বলে, সব ক্ষেত্রে সঠিক হিসাবও থাকে। একটা দোকানদার সে সারা মাসে বা সারা বছরে কত টাকা আয় করেছে সে সবসময় বলতে চাইবে না। ইনকাম ট্যাক্স অথরিটি ভেবে তো বলবেই না, সবসময় কমিয়ে বলবে। ফলে স্বাভাবিকভাবেই এখানে সঠিক তথ্য পাওয়া বা রিলায়েবল ডেটা পাওয়ার ক্ষেত্রে খুবই সমস্যা। আনঅর্গানাইজড সেক্টর, আনঅর্গানাইজড সেক্টর বা অসংগঠিত ক্ষেত্র মানে হচ্ছে যেখানে কোনো হিসাব নিকাশ থাকে না। যেমন চায়ের দোকান, যেমন রিক্সাওয়ালা। যে ভদ্রলোক রিক্সা চালান তাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি আজকে কত আয় করেছো, সে বলবে। তাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কালকে কত আয় করেছিলে, সেটাও হয়তো সে বলবে। তাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি এই সপ্তাহে কত আয় করলে, সেটাও হয়তো চেষ্টা করে বলে দেবে। কিন্তু তাকে যদি জিজ্ঞেস করা হয় এই বছরে কত আয় করেছো, বলতে পারবে। ঠিক তেমনি যিনি চায়ের দোকান চালান তার পক্ষেও ঠিক একই সমস্যা, কারণ তারা কেউ তাদের আয়ের হিসাব রাখে না। সংগঠিত ক্ষেত্র মানে বড় বড় কারখানা, কোম্পানি, ব্যবসায়িক প্রতিষ্ঠান বা সরকারি চাকরির ক্ষেত্রে আয়ের হিসাব থাকে, কিন্তু অসংগঠিত ক্ষেত্রের ক্ষেত্রে আয়ের কোনো হিসাবই থাকে না। ইলিটারেসি বা অশিক্ষা, সোজা কথায় আয়টাকে ঠিকভাবে পরিমাপ করার ক্ষমতা আমাদের মতো দেশের ক্ষেত্রে একটা বিরাট অংশ লোকের নেই। যেমন দরিদ্র চাষি, সে তার আয় কিভাবে পরিমাপ করবে, কিভাবে বলবে, বলাই সম্ভব নয়। কারণ তার কাছে সে তো লেখাপড়া জানে না, সে লিখেও রাখেনি, সে জানেও না। ফলে অশিক্ষা জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে একটা বড় সমস্যা। তাহলে এই হলো আমাদের জাতীয় আয়, মোটামুটি সব দিক কভার করা হলো। ফলে আজকের ক্লাস এখানেই শেষ।